এটা ছিল 25শে অক্টোবর 1950। বাংলায় ধরলে 8ই কার্তিক 1357। সেদিন ছিল সোমবার, কোজাগরী পূর্ণিমার দিন, অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন। এই দিনকে বিভূতিভূষণ এই সময়টা পুজোর ছুটি পেয়ে গোপালনগর বনগাঁর যে স্কুলে গোপালনগর যে হরিপদ ইনস্টিটিউশন আছে, এখান থেকে ছুটি পেয়ে তিনি ওখানে বেড়াতে গেছেন, পুজোর ছুটিতে বেড়াতে গেছেন। ছুটি থেকে এসে তিনি আর হরিপদ ইনস্টিটিউশনে কাজ করবেন না, চাকরি করবেন না, শিক্ষকতা করবেন না। তিনি এখন অধ্যাপনা করবেন বনগাঁ কলেজে, যার নাম হয়েছে দীনবন্ধু মহাবিদ্যালয়। ছুটি থেকে এসে যোগদান করবেন, এইটা ছিল কথা। তিনি বেড়াতে গেছেন ডাহিগোড়াতে। এই দিনকে এই যে ডাহিগোড়ার একজন স্থানীয় চিকিৎসক ছিলেন, সরকারি চিকিৎসক, যার নাম ছিল সুবোধ কুমার বসু। তার বাড়িতে স্থানীয় উদ্যোক্তারা, বিভূতি প্রেমীরা বিভূতি সংবর্ধনা দেন, এবং এর দুদিন পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধারাগিরিতে বেড়াতে যান। আপনারা যদি ঘাটশিলায় গিয়ে থাকেন, বিভূতিভূষণের বাড়ি দেখে থাকেন ডাহিগোড়া এবং তার সামনে সুবর্ণরেখা রয়েছে, সেই যে ভৌগোলিক অবস্থানগুলো যদি একটু খুব যত্ন করে মনে করতে পারেন, তাহলে দেখবেন একটু পাশেই রয়েছে ফুলডুংরি। ফুলডুংরির সেই যে অরণ্য পাহাড়, সেই পাহাড় না বলে টিলা বলাই ভালো, সেখানে বসে তিনি লিখতেন 100 বছর আগে, এখনই অরণ্য ঘেরা, তখন কেমন ছিল। আর এরই সম্ভবত 5 কিলোমিটার হবে দূরে ধারাগিরি রয়েছে, সম্ভবত বললাম, গুগল দেখে বা গুগল ম্যাপ, গুগল আর্থ দেখে বলতে হবে ধারাগিরি। এই ধারাগিরিতে আমি গিয়েছিলাম 2018 সালে। এখানে একটি ঝর্ণাও আছে। এই ধারাগিরি আমার সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে থাকবে এই কারণে, কারণ এই ঝর্ণাটি আমি দেখতে পাইনি। আমরা গিয়েছিলাম মোট 6 জন। আমরা গিয়েছিলাম মোট 6 জন, এবং এইখানে যেতে যেতে একেবারে, যেখানে ব্যক্তিগত কথা বলছি কারণ রয়েছে, এত একটা স্মৃতির ঘটনা। প্রচণ্ড জ্বরে আক্রান্ত আমি, প্রচণ্ড জ্বরে। তো ওখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়লাম। অটো করে গেলাম, রাস্তা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ রাস্তা, যেন রাস্তায় রাগবি খেলা হচ্ছে। পাহাড়ি রাস্তা, কোনো ঢালাই রাস্তা নয়, এখানে গর্ত, ওখানে গর্ত, ওখানে গর্ত যাচ্ছে। তো আমাদের অটোর যে অ্যাক্সেল ছিল সেটা ভেঙে যায়। ফলে আমরা ওখানে ঠিক যেখানে ঝর্ণা রয়েছে তার হয়তো 8 কিলোমিটার 1 কিলোমিটার আগে ওটা খারাপ হয়ে পড়ে থাকে। আমরা আমার সঙ্গীদের বলি যে তোমরা চলে যাও, আমি এখানে শুয়ে থাকি। দুপুরবেলা আমি একটা গাছতলায় শুয়ে থাকি। ওখানে দেখলাম ছাগল টাগল চড়ে বেড়াচ্ছে। 2-1 জন গ্রামের লোকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বাড়িঘর আমার চোখে পড়ছে না। কিন্তু গ্রামের লোকজন 2-1 জন চোখে পড়ছে, যারা হচ্ছে ওই ছাগল চড়াচ্ছে, ওই ছাগল জাতীয় ওই ধরনের প্রাণী ছাগল টাগল চড়াচ্ছে। তো ওদের বললাম তোমরা চলে যাও। তো ওরা সব চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এলো। তারপরে শেষমেশ অটো ঠিক হলো না, অন্য গাড়ির অপেক্ষায় বসে থাকলাম, আরো 1 ঘন্টা বসে থাকলাম। সে এক দুর্ভোগ। অবশেষে আমরা একটি ট্রেকার, এই ট্রেকারের উপরে উঠলো আমাদের 2 সঙ্গী, এবং বাকিরা, না, আমরা মোট 7 জন গিয়েছিলাম। তো বাকি 5 জন আমরা ট্রেকারের নিচে বসলাম। ট্রেকারে আদিবাসী মানুষরা যাচ্ছে,
যাচ্ছেন, এবং তারা যাচ্ছেন ফুলডুংরিতে। আমাদের এটা পুরো ফুলডুংরি যাবে ধারাগিরি থেকে। ট্রেকারে ভরা রয়েছে মহুয়া, মহুয়ার গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু অনেকেই সহ্য করতে পারে না। আমাদের দুই বন্ধু, প্রথমে আমি ঝুলেছিলাম, ওই অবস্থাতে কোনো ভেতরে জায়গা ছিল না, ট্রেকারের পেছনে প্রথমে ঝুলেছিলাম। ভয় লাগছিল, যেহেতু আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত, ভয় লাগছিল যে পড়ে না যাই। আবার উপরে উঠতেও ভয় লাগছে। উপরে আমাদের বন্ধুরা ছিল, তারা আবার উঠে গান করছে। দুঃখের বিষয়, সেই দুজন বন্ধুর মধ্যে যারা উপরে ছিল, তাদের মধ্যে একজন আর পৃথিবীতে নেই। তার নাম শুভঙ্কর বিশ্বাস। সে কবিতা এবং গল্প লিখত। মাত্র 26 বছর বয়সে সে অভিমানে, বড় অভিমানে পৃথিবী ছেড়ে চলে যায় 2000 সালের অক্টোবরে, 2020 সালের অক্টোবরে। এই যে ফিরে আসা, ট্রেকার করে ফিরে আসার এই অভিজ্ঞতাও অদ্ভুত। প্রথমে ঝুলে থাকা, পরে জায়গা পাওয়া। ধারাগিরি আমি দেখতে পারিনি, ঝর্ণাটা দেখতে পাইনি, কিন্তু ওই যে 1 ঘন্টা শুয়েছিলাম ওখানে, যে অভিজ্ঞতা জীবনে অর্জন করেছি শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায়, সে বিরল অভিজ্ঞতা। চারিদিক দেখে, একা থাকলে মানুষ চিন্তাশীল হয়ে ওঠে। এবার আমি ঘটনায় আসি, ব্যক্তিগত এই সমস্ত কাহিনী থেকে মূল কথায় আসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 27 অক্টোবর, অর্থাৎ 10ই কার্তিক 1357, আর ইংরেজিতে হচ্ছে 27 অক্টোবর 1950, তিনি বেড়াতে গেলেন বিকেল বেলায়। সেদিন সঙ্গে ছিলেন লরি বাংলোর ভক্তদা এবং কানুমামা, এই 3জন বেড়াতে গেলেন। আমি এই কাহিনী বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি একটি জীবন কাহিনী রচনা করেছিলেন। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে 1978 সালে প্রকাশিত হয়েছিল। পথের কবি লিখেছিলেন কিশলয় ঠাকুর, এবং এখানে বিভূতি পত্নী রমা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে, ভূয়সী প্রশংসা রয়েছে এখানে। এবং রমা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভূতিভূষণের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি মানুষের সঙ্গে কিশলয় ঠাকুর দেখা করেছেন, প্রত্যেকটি স্থানে তিনি গেছেন যেখানে বিভূতিভূষণের পা পড়েছে, এবং একরকম আত্মীয় হয়ে গিয়েছিলেন। অতএব কিশলয় ঠাকুরের লেখার যে অথেন্টিসিটি, এটা খুব বেশি, খুব বেশি। কারণ মৃত্যুর প্রায় পরপরই তিনি এই কাজটি শুরু করেছিলেন, এই তথ্য সংগ্রহ করার কাজ, ক্ষেত্র সমীক্ষার কাজ শুরু করেছিলেন। এখন তবুও তার মধ্যে কিছু কিছু লুপ হোল তো আছেই। যাই হোক, আমি এই আজকের এই চলচ্ছবিটা পুরোটাই হচ্ছে কিশলয় ঠাকুরের যে পথের কবি থেকেই করছি। এরপরে আমি অন্য ভার্সানে যাব, সেটা আজকে চলচ্ছবিতে নয়, এই ঘটনার উপরে অন্য ভার্সানে যাব। ঘটনায় ফিরি। সেদিন যাচ্ছেন বিকেলবেলা, গেলেন। আমি আগেই বলেছি যে এইখানে যদি যাওয়ার অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই একটা চলচ্ছবি দেখে, ইউটিউব দেখে এই ধারাগিরি সম্পর্কে একটা ধারণা গ্রহণ করে নিতে হবে। তো গেলেন এইখানে বেড়াতে, তিনি প্রায়শই যান এখানে গেলে। আগেই বলেছি, পুজোর ছুটিতে গেছেন, এসে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে তিনি যোগদান করবেন। তখন দীনবন্ধু মহাবিদ্যালয়ে বনগাঁ হাই স্কুলে হয়, অর্থাৎ যে স্কুলে তিনি পড়তেন, ছোটবেলায় যে স্কুলে পড়তেন, বনগাঁ হাই স্কুলে দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রথম দিকে ক্লাস ওখানে হতো। পরে বর্তমান দীনবন্ধু নগরে চলে গেছে, বর্তমানে যেখানে এই মহাবিদ্যালয়টি রয়েছে, নাম হচ্ছে দীনবন্ধু মহাবিদ্যালয়। এবং সেপ্টেম্বর মাসে 6 তারিখ সম্ভবত সুনীল কুমার চট্টোপাধ্যায়ের গ্রন্থে রয়েছে, সাহিত্য অকাদেমি, 6 তারিখ সম্ভবত, 6-8ও হতে পারে, এটা নিয়ে পরে বলবো। এটা কিন্তু তিনি যে বনগাঁ কলেজে যোগদান করবেন, এটা কিন্তু
সিদ্ধান্ত হয়ে যায়। এই তারিখটা নিয়ে ভুল হতে পারে, কিন্তু সেপ্টেম্বর মাস, 1950 সেপ্টেম্বর মাস, আর এটা হচ্ছে অক্টোবর মাস। আর তিনি এসে অধ্যাপনার কাজে যোগদান করবেন হরিপদ ইনস্টিটিউশনে। হরিপদ যে ইনস্টিটিউশন আছে সেখানে আর তিনি যাবেন না, অধ্যাপনা করবেন। এখন সেই সন্ধ্যায়, সেদিন বিকেলবেলা তারা গেলেন, তিনজনে যাচ্ছেন। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি স্বাভাবিক চরিত্র ছিল, এটা আমরা বনগ্রাম গোপালনগরও দেখেছি, বারাকপুরে দেখেছি। কোনো জঙ্গল পেলে জঙ্গলের পাশে বসে পড়তেন। সেই যে একটা একটা দিনের বর্ণনা করছিলাম আমারই পুরনো চলচ্ছবিতে, তিনি যখন গোপালনগর বারাকপুর থেকে বনগাঁ শহরে আসছেন, একটু ভেতর দিয়ে আসছেন, তিনি দেখলেন যে শিয়াল কাটার ফুল ফুটেছে, অপূর্ব শিয়াল কাটা ফুল, বন ঝোপঝাড়। সেই দেখে সেখানে তিনি ধ্যান করতে বসলেন। তার মনে হলো এটাই মহাপৃথিবী, এখানে ঈশ্বর রয়েছেন। তারপরে আরো একটি ঘটনা বললাম, যে শক্তিপদ রাজগুরুর কথা বললাম, যে বাওড়ের পাশে তিনি ধ্যান করছেন। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, মশা কামড়াচ্ছে, তাও তিনি ধ্যান করছেন। নদীর পাশে ধ্যান করা, আমরা ইচ্ছামতি উপন্যাসেও এই ধরনের বিষয় দেখেছি, ভবানী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। ধ্যান করা এটা একটা ব্যাপার যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এইখানে বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, চারিদিকে শাল গাছ রয়েছে, পিয়াল গাছ রয়েছে, আমলকি গাছ রয়েছে, আরো বনের নানান গাছ রয়েছে সেখানে, এবং পাশে কন্টিকারি ঝোপ থেকে এক ধরনের মাতাল করা গন্ধ আসছে। সেইখানে বসে গল্প করছেন, এবং সেইখানে একটা শিলাখণ্ডের উপর তিনি বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠছে, কৃষ্ণপক্ষের যে দ্বিতীয়ার চাঁদ, ক্ষয়িষ্ণু চাঁদ উঠেছে, যথেষ্ট আলো দ্বিতীয়ার চাঁদ কৃষ্ণপক্ষে। সেইখানে বসে রয়েছেন, বেশ রাত পর্যন্ত বসে রয়েছেন, গল্প করছিলেন, না হলে ধ্যান করছিলেন। দুই সঙ্গী হয়তো গল্প করছিলেন, তিনি ধ্যান করছিলেন হয়তো। বিভূতিভূষণের যেহেতু সবাই পরিচিত এই ধ্যান নিয়ে, কিন্তু এগুলো বলা নেই যে কি করছিলেন। কিশোরীলাল ঠাকুর কোথায় কি করে পেলেন? কিশোরীলাল ঠাকুর এই দুজনের সঙ্গে কথা বলেছেন, তারাই তথ্য দিয়েছেন, সেই তথ্যের ভিত্তিতে এগুলো লেখা। তিনি বানিয়ে লেখেননি, তিনি তাদের কাছে তথ্য নিয়েছিলেন, এবং তারা যাদের বলেছিলেন ঘটনাগুলো তাদের কাছে তথ্য নিয়েছে। এখন কি হলো, রাতের বেলা জ্যোৎস্নার আলো পড়ছে, কৃষ্ণপক্ষের যে দ্বিতীয়ার চাঁদ, ক্ষয়িষ্ণু চাঁদের, এই সময় একটু মায়া মায়া ভরা চাঁদের আলো থাকে। রাতের বেলা বাড়ি ফিরবেন কি, বিভূতিভূষণ দেখা গেল আরো উপর দিকে উঠতে শুরু করলেন। এই ধারাগিরি যে পাহাড়ি অঞ্চল আছে, উপরে উঠতে শুরু করলেন। অবাক করা কাণ্ড, উপরে উঠছেন, তার পেছনে সঙ্গীরা যাচ্ছে। হঠাৎ বিভূতিভূষণের চিৎকার, কিশোরীলাল ঠাকুর লিখছেন, হঠাৎ বিভূতিভূষণের চিৎকার, মুখে হাত দিয়ে তিনি বসে পড়লেন। বিভূতিভূষণ বসে পড়লেন, আর দুই সঙ্গী ভক্তদা এবং কানুমামা ছুটে গেলেন তার কাছে। কি হয়েছে? তারা গিয়ে দেখলেন সেখানে একটা খাটিয়া রয়েছে, খাটিয়ার উপরে কাপড় ঢাকা, ধবধবে নতুন সাদা কাপড় দিয়ে ঢাকা খাটিয়াটার ঠিক নিচে সরায় কলা রয়েছে, সিঁদুর রয়েছে। কোনো পাহাড়ি অঞ্চলের এই পাহাড়ি অঞ্চলের কোনো মানুষের মৃতদেহ তারা অনুমান করলেন, শবদেহ অনুমান করলেন। তাহলে সব যাত্রীরা কোথায়? ফেলে চলে গেল খাটিয়ার উপরে, সব যাত্রীরা কোথায়? এই সব বিভ্রান্তি চলছে। একটা ভৌতিক পরিবেশ, পাহাড়ি অঞ্চল, গাছপালা পাহাড়ি, রাতের বেলা ঝিঁঝি পোকা ডাকছে, নানান পোকা ডাকছে, নানান হিংস্র প্রাণীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে।
জ্যোৎস্না কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার চাঁদের সেই আলো, তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিৎকার। তারা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। বিভূতিভূষণ তখন বললেন, তখন তিনি ভেঙে পড়েছেন, তখনও কিছু বলেননি, ভেঙে পড়েছেন। তাদের একজন সঙ্গীর কাঁধে হাত দিয়ে পাহাড়ের সানুদেশে নেমে এলেন, তারা বসিয়ে দিলেন আরেকটি শিলাখণ্ডের উপরে। তারা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, যে আপনি ভয় পেলেন কেন, চিৎকার করলেন কেন। তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজ আমি কি দেখেছি জানো। তাদের একজন বলছেন, কি দেখেছেন আপনি? বলছে, আজ আমি ওই যে মৃতদেহ রয়েছে, ওই মৃতদেহর যে কাপড় রয়েছে, মুখের কাপড়টি সরিয়ে দেখছি যে স্বয়ং আমি শুয়ে আছি, আমার মৃতদেহ ওখানে, আমার মৃতদেহ ওখানে। তখন ওরা বলছে, আপনি পাগল হলেন নাকি, এটা ইলুশন, আপনি পাগল হলেন, চলুন আবার দেখে আসি, চলুন আবার দেখে আসি। এই চলুন আবার দেখে আসি বিভূতিভূষণ রাজি হননি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাজি হননি। চলুন ফিরে যাই। এই তিনটি প্রাণী বেশ রাতে ডাহিগোড়ায় তার যে গৌরীকুঞ্জর বাড়ি রয়েছে সেখানে ফেরেন, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ ছিল যে এই ঘটনা কিন্তু আপনারা কল্যাণীকে বলবেন না। এখন এরকম একটি ঘটনা বৈজ্ঞানিক প্রেক্ষাপটে যদি দেখি, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তাহলে এটা হ্যালুসিনেশন। আর যদি আধ্যাত্মিক বিষয় দেখি, তাহলে হয়তো অন্য ব্যাখ্যা আসবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি প্রেতলোক নিয়ে চর্চা করেন, যিনি ভূত আত্মা, যিনি অলৌকিকতা নিয়ে চর্চা করেন, যিনি প্লানচেট করেন, কখনো ভয় পান না, একা একা ঘুরে বেড়ান দিনে রাতে অরণ্যে জঙ্গলে, তিনি আজ ভয় পেয়ে গেলেন, আজ ভীষণ মাত্রায় ভয় পেয়ে গেলেন। এবং এও বললেন সঙ্গীকে যে আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর আগে নিজের মৃতদেহকে দেখেছেন, বলে গেছেন। এই কিশলয় ঠাকুরের উল্লেখ রয়েছে, আব্রাহাম লিঙ্কনের দেখেছেন। কিন্তু এও বলছেন যে আব্রাহাম লিঙ্কন ঘুমের মাঝে দেখেছেন, আর আমি জাগ্রত অবস্থায়। এই হচ্ছে ফারাক। এবং এও বলছেন যে আমি যেটা ভয় পেয়েছি আজ যেন সেটাই সত্য হলো। তিনি বলছেন, কিছুদিন ধরেই আমি এটা অনুভব করছিলাম, আজ নিজের চোখে আমি দেখেছি। অনুভব করছিলেন, নিজের চোখে আজ দেখেছেন, নিজের চোখে নিজের মৃত্যু মুখকে দেখেছেন। তিনি এখানে বলছেন, এবং তিনি এও বলছেন যে আমি তো পাহাড়ে একটা শিলাখণ্ডে বসেছিলাম, কার ইঙ্গিতে, কার টানে যেন আমি উপরে চলে গেলাম, এবং কার ইঙ্গিতে আমি ওই কিসের একটা ইশারায়, কিসের একটা ইঙ্গিতে আমি ওই মৃতদেহর যে মুখের কাপড় আমি সরিয়ে দিয়েছি। আমি বেশি দিন আর বাঁচব না। তারিখটা মনে রাখবেন, 27 অক্টোবর 1950, 10ই কার্তিক 1357। এর পরে 1 নভেম্বর, এই 1 নভেম্বরে তার প্রয়াণ হবে। বিভূতিভূষণ যান ছুটিতে, ফিরে এসে দীনবন্ধু মহাবিদ্যালয়ে যোগদান করার কথা অধ্যাপক রূপে, তার সম্ভব হয়ে ওঠেনি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।